বার্সেলোনা মোটামুটি ভালোই খেলেছে এবং বার্সেলোনা বেতিসের বিপক্ষে বড় একটা জয় নিয়ে মাঠ ছেড়েছে, যেখানে জয়ের নায়ক ফেরান তোরেস, যিনি করেছেন হ্যাট্রিক। ম্যাচের গল্পটার শুরু হয়েছিল আবার অন্যভাবে। অ্যান্টনি তিনি প্রথমে গোল করেছিলেন, তবে তার কিছুক্ষণের মধ্যেই ফেরান তোরেস তার প্রথম গোল, এরপর ফেরান তোরেসের দ্বিতীয় গোল, এরপর বার্গজির কাছ থেকে আমরা একটা গোল দেখলাম, লামিন ইয়ামাল গোল করলেন, ফেরান তোরেসের কাছ থেকে আরো একটা গোল আসলো এবং এই ফেরান তোরেসে কিন্তু লাস্ট টাইমও তার ক্যারিয়ারের যে হ্যাট্রিকটা সেটাও হচ্ছে গিয়ে এই দলের এগেইনস্টেই করেছিলেন। এবং আপনি গতকালকের ম্যাচে কিন্তু হচ্ছে গিয়ে আপনার হান্সি ফ্লিক কয়েকজন প্লেয়ারকে বিশ্রামে রেখেছিলেন, যেমন লেভানডফস্কিকে তিনি আসলে বিশ্রামে রাখলেন। তো এই জায়গায় লেভানডফস্কির অভাবটাও কিন্তু আসলে বুঝতে দেন নাই, অ্যাজ ইউজুয়াল লাস্ট সিজন থেকে আমরা যেটা দেখি এই ফেরান তোরেসে। যদিও শেষ দিকটায় দুইটা গোল যখন বার্সেলোনা কনসিড করলো তা মানে একটু টেনশন হচ্ছিল বার্সা ফ্যানদের, তারপরও মনে হয় আসলে 2 গোলের আগেই লিডটা থাকায় সেটা হচ্ছে শেষ পর্যন্ত হান্সি ফ্লিকের জন্য 3টা পয়েন্ট এনে দিয়েছে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। বার্সেলোনার 11টাও যদি আমরা দেখি, ওখান থেকে যদি শুরু করি, যে যাদেরকে বিশ্রাম দেওয়ার দরকার, মানে পুরো ম্যাচে আপনি লেভানডস্কিকে বিশ্রাম দিতে পেরেছেন, তাহলে আপনি চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে তাকে ব্যবহার করতে পারবেন এবং চ্যাম্পিয়ন্স লিগে তো আপনি খুব সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে নাই। এবং ফেরান তোরেস, যিনি আগের মৌসুমে লা লিগায় গোল করেছিলেন 10টা, এরই মধ্যে তিনি 11 গোল করে ফেলেছেন। এটা ফেরান তোরেসের জন্য ভালো। যদিও বেতিসের টিম ডিফেন্ডিং আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট দুর্বল ছিল। যে জায়গায় ফেরান তোরেসের সেকেন্ড গোলটা এসে সামনে থাকা ডিফেন্ডার বল তার চলে গেছে পাশ দিয়ে এবং তিনি এরপর ভলি করে বলটা জালে পাঠিয়েছেন। ফেরান তোরেসের কথা বলছি। যখন একবার 3-1 হয়ে গেল, তখন বার্সেলোনা পুরোপুরি ম্যাচের কন্ট্রোলটা নিয়ে ফেলেছে। এরপরে সেকেন্ড হাফে গিয়ে যে পেনাল্টি থেকে লামিন ইয়ামাল গোল করেছেন, সেটা একটু বোধহয় বিতর্ক তৈরি করতে পারে, পেনাল্টি হয়েছে কি হয়নি এটা নিয়ে। কিন্তু লামিন ইয়ামালের পজিশনিংটা এই ম্যাচে আবার পুরোপুরি ডিফারেন্ট ছিল। লামিন ইয়ামাল কিন্তু একটা সাইড থেকে শুরু করার নাই, লামিন ইয়ামাল শুরু করছেন স্ট্রাইকারের ঠিক পেছনে এবং রনি আর রাশফোর্ড, রনি বার্দার, যা ওই নামটা আমি এখন ঠিক মতো উচ্চারণ করতে পারি না, দুঃখিত, রনি বলছি এই কারণে, রনি বা রুনি যাই বলেন না কেন। তো ওই জায়গায় লামিন ইয়ামালের খেলাটা ছিল দেখার মতো। তিনি পেদ্রির সঙ্গে কানেক্ট করছেন, তিনি ফেরান তোরেসের সঙ্গে কানেক্ট করছেন। আমি জানি না, হয়তো সামনের দিনগুলোতে আরো কিছুদিন পরে আমরা লামিন ইয়ামালকে এক পাশ থেকে শুরু করার বদলে এই রোলে আরো বেশি দেখবো কিনা, যেমনটা লিওনেল মেসির ক্ষেত্রে হয়েছিল, যে মেসি একটা সময় একটা পাশ থেকে মানে উইং থেকে শুরু করতেন, এরপরে মাঝে যেতেন, কিন্তু স্টার্টিং পজিশনটাই কিন্তু একটা সময় গিয়ে লিওনেল মেসির ওই ফলস 9 বা যা বলা হয় একটু স্ট্রাইকারের পেছনে, এইটা আরো মোর ইফেক্টিভ কিনা এগুলো আমরা সামনের দিনে জানতে পারবো। সেটা হয়তো আপনি রিয়াল বেতিসের সাথে আপনি করতে পেরেছেন, হ্যাঁ, অন্য দলগুলোর সাথে আপনি ওই রিস্কটা নেবেন কিনা, কারণ লামিন ইয়ামালের এই পজিশনে ধরেন আমরা দেখে অভ্যস্ত নই, তো সেইটা হচ্ছে হান্সি ফ্লিক নেবেন কিনা সেটা একটা কোশ্চেন। আবার আপনি খেয়াল করেন যে এরিক গার্সিয়াকেও গতকালকের ম্যাচে খেলানো হলো পেড্রির সাথে, তাকে মোটামুটি মিডফিল্ডে আবার ফ্র্যাঙ্কি ডিয়ং এর রিপ্লেসমেন্ট হিসেবে, বা যখন আপনি ডিয়ংকে পাবেন না বা পেড্রিকে পেলেন না, তখন হচ্ছে কি একটা সেট লাইন আপ ক্রিয়েট করার জন্য করা হচ্ছে কিনা সেইটা একটা দেখার। এরপর আপনার হচ্ছে কুবার্সি এবং জেরার্ড মার্টিন, এই দুজনকে সেট করা হলো, এই দুজনকে আমরা লাস্ট কয়েকটা ম্যাচে স্টার্ট করতে দেখছি এবং তারা কিন্তু দুজন মনে হচ্ছে যে না পারবে না, চ্যাম্পিয়ন্স লিগটা আপাতত ওয়ার্কিং। তবে ওই যে চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় তখন হচ্ছে যে আবার কোনো রিশাফেল করতে হয় কিনা সেটা হচ্ছে গিয়ে দেখতে হবে। আজ রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচও রয়েছে। লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা যে সবার এগিয়ে, এই চাপটা যদি রিয়াল মাদ্রিদ জিয়ে রাখতে চায়, রিয়াল মাদ্রিদের সেল্তা ভিগোর সঙ্গে এই ম্যাচটা জিততে হবে এবং সেল্তা ভিগোর বিপক্ষে সান্তিয়াগো বার্নাবিউতে মেলা দিন পরে রিয়াল মাদ্রিদ ফিরছে, মানে মেলা দিন পরে সান্তিয়াগো বার্নাবিউতে ফিরছে রিয়াল মাদ্রিদ। এবং আপনি যদি হিসেব করেন যে যখন রিয়াল মাদ্রিদ ফিরছে তখন বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ডিফারেন্স 4, তবে রিয়াল মাদ্রিদ এই সিজনেরই শাবি আলোনসোর মতে তারা বেস্ট ম্যাচটা খেলেছিল লাস্ট ম্যাচটায়, সেইটার মধ্যে তাদের একটা কনভিন্সিং উইনের পর লাস্ট 3 ম্যাচের ওই ঘটনাগুলো তারা ভুলে গেছে। তবে এই ম্যাচেও কিন্তু হচ্ছে শাবি আলোনসোকে মানে ওই একটা জায়গা নিয়ে তাকে আসলে কাজ করতে হবে, রাইট ব্যাকটাকে, হ্যাঁ, কারণ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আবার ইনজুরিতে পড়েছেন, তাকে আপনি আসলে পাচ্ছেন না। এখন তো ভালভার্দে তো খেলতে চান না, আপনি যতই হচ্ছে প্রেস কনফারেন্সে এসেও আপনি বলেন যে ভালভার্দে এমন একটা প্লেয়ার, সে দলের জন্য সব জায়গায় সে নিজেকে মানিয়ে নেয়, নিজের সেরাটা দিয়ে দেয়, কিন্তু এইটাও আসলে দিন শেষে হয় যে ভালভার্দেকে আপনি কোন জায়গায় আলটিমেটলি ইউজ করবেন, কারণ ভালভার্দে বলেই দিয়েছেন তিনি রাইট ব্যাক খেলতে চান না। তাহলে কি হচ্ছে আপনি অ্যাসেনসিওকে দিয়ে রাইট ব্যাক খেলাবেন, নাকি ভালভার্দেকে আবারও হচ্ছে এই বিপদের সময় নিয়ে আসবেন? এই ইকুয়েশনগুলো আসলে মেলাতে হবে। রিয়াল মাদ্রিদের বাকি কোনো জায়গায় আপাতত কোনো সমস্যা নাই এবং আমার মনে হচ্ছে আপনার রুডিগার, এইডার মিলিতাও তারা সবাই ব্যাক করায়, এখন হচ্ছে আপনার এই সেন্টার ব্যাকেও হচ্ছে আপনার এই পেয়ারটা রিয়াল মাদ্রিদকে মেলাতে হবে আলটিমেটলি। আমি একটা সমীকরণ মেলাতে চাই রিয়াল মাদ্রিদের, সেটা হচ্ছে এই
বছরে আর ম্যাচ আছে 4টা। কিলিয়ান এমবাপ্পে একটা রেকর্ড চেজ করছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর এক ক্যালেন্ডার ইয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড, আর 4টা গোল করলে কিলিয়ান এমবাপ্পে সেই রেকর্ডটা করে ফেলবে, ছুঁয়ে ফেলবেন। এই ম্যাচগুলোতে আমি দেখতে চাই যে কিলিয়ান এমবাপ্পে সেই রেকর্ডটা ছুঁতে পারছেন কিনা। 2013 সালে যে রেকর্ডটা গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেই মিশনটা আজ থেকে আবার নতুন করে তাই শুরু হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের জন্য। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এসবের ফাঁকে আতলেতিকো মাদ্রিদের আপডেট দিয়ে নেই। আতলেতিকো মাদ্রিদ হেরেছে বার্সার কাছে, হারার পরে তারা অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে, যে অ্যাথলেটিক বিলবাও রিয়াল মাদ্রিদের কাছে ডুবেছে। মানে আতলেতিকো এই আবার আপনি ওই ইকুয়েশনও মেলান, ঠিক আছে, এই রিয়াল মাদ্রিদকে আবার আতলেটিকো মাদ্রিদ এই সিজনে হারিয়েছিল। মানে এত ইনকনসিস্টেন্ট একটা মৌসুম আমরা কি করে কাটাচ্ছি, যে ফুটবলে আমাদেরকে প্রায় সময় লোকে বলেন যে প্রেডিকশন মেলান, এই করেন সেই করেন। আমাকে একটু বলেন যে এই সিজনের মতো এত ভজঘট আগে তো আমি মোটামুটি যতদিন ধরে আসি পৃথিবীতে, এর একটা বড় অংশ জীবনে পারই করছি ফুটবল খেলা দেখে, এইরকম তো দেখি নাই যে লা লিগা বলেন বা প্রিমিয়ার লিগ। দেখেন সপ্তাহখানেক আগে মনে হচ্ছিল প্রিমিয়ার লিগে বা তারও আগে যে আর্সেনাল একটা হেলদি লিডে আছে, দেখেন সেটা কাট অফ করে 2-এ নেমে এসছে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এ ওঠে তো ও নামে, আবার এই যে আতলেতিকো মাদ্রিদ, এইটা প্রেডিক্ট করবেন কেমনে? এটা প্রেডিক্ট করার আসলে কোনো ওয়ে নাই, এবং এই সিজনে এই জিনিসটা আরো বেশি কেন হচ্ছে, ওই দলগুলোর মধ্যে আপনার ডিফারেন্সটা মাঠে আসলে কম বোঝা যাচ্ছে। আপনি আর্সেনালের কথাই খেয়াল করেন, আর্সেনাল মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চেলসির সাথে তারা ড্র করলো 2 পয়েন্ট, ওইখানে তারা হারালো, অ্যাস্টন ভিলার কাছে 3 পয়েন্ট হারালো, 5 পয়েন্টে কিন্তু তারা হচ্ছে এগিয়েই থাকতে পারতো, 5 আর এখন আছে 2, 7 পয়েন্ট। তাহলে হয়তো এত আপনার ইকুয়েশন মেলানোর কষ্টটা করতে হতো না। সেই জিনিসটা হলো এই আতলেটিকো মাদ্রিদ, তারা হচ্ছে আপনার সিজনের শুরুতে ম্যাচ জিততে পারছিল না, এরপর তারা টানা জিতলো। তারা ড্রপ ডাউনটা কখন করলো? যখন বার্সেলোনার কাছে তারা বিধ্বস্ত হলো, এরপর তারা টানা এরকম ম্যাচগুলোতে পয়েন্ট হারিয়েছে। এই জিনিসগুলো আসলে কোনো সলিউশন নাই। আপনি সিরিয়া যেমন আসলে জমে উঠেছে, অন্য দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগও জমে উঠেছে, তবে আতলেটিকোকে নিয়ে ওই হাই হোপ যারা দেখেছিলেন যে একটা ত্রিমুখী সংঘর্ষ হবে কিনা লা লিগায়, আমার মনে হয় দিন শেষে ওটা ওই দ্বিমুখী সংঘর্ষই থাকে। ওইটা নিয়ে মানে আমরা বানায় বলি আর কি, জিনিসটা জমা না। মাঝখানে তো আপনার আতলেটিকো মাদ্রিদ ধরনের বার্সার সাথে ম্যাচের আগেও তো মনে হচ্ছিল যে না ওই জায়গায় তো আবার লিডও নিয়েছিল, তারপর আর কাজে দেয় নাই। যে ওকে, সেরিয়ার পয়েন্ট টেবিলটাও বেশ জমে উঠেছে এবং সেটা আজ রাতে আরো বেশি জমেও যেতে পারে। এই মুহূর্তে সবার উপরে আছে ইন্টার মিলান, যারা কোমোকে হারিয়েছে বড় ব্যবধানে। আজ রাতে বিগ ম্যাচ নাপোলি ভার্সেস ইউভেন্টাস, একটা বড় ম্যাচ। তার আগে রাত 8টায় কালিয়ারির বিপক্ষে খেলবে AS রোমা, যে রোমাকে আগের সপ্তাহে হারিয়েছে নাপোলি বেশ কিছু বিগ ম্যাচের ভেতর দিয়ে যাচ্ছে। প্রথমে আতালান্তা, সেরিয়ার কথা বলছি, আতালান্তা, এরপরে রোমা, এখন গিয়ে তারা খেলবে ইউভেন্টাসের বিপক্ষে। মাঝে যে কোপা ইতালিয়ার ম্যাচ সেটা তাদেরকে জিততে হয়েছে টাই ব্রেকারে। লুচিয়ানো স্পালেত্তির দল এখনো পয়েন্ট টেবিলের টপ 4-এ নাই। সেরিয়ার পয়েন্ট টেবিল দেখলে আমরা বুঝতে পারবো। রোমা নাপোলি একেবারে গা ঘেঁষাঘেঁষি। ইন্টার যে কোমো হারে না সেই কোমোকে বিধ্বস্ত করেছে 4-0 গোলে। AC মিলানের ম্যাচ সোমবার রাতে। নাপোলি আর ইউভেন্টাস জিতবে কি আসলে? এইটা হচ্ছে আপনার নাপোলির ঘরের মাঠে খেলা, কিন্তু ওই হিসেব করলে নাপোলিকে সুবিধা কিছুটা হলেও তারা পাবে। তবে ইউভেন্টাস তো আপনার একটা ব্যাট প্যাচ কাটিয়েছে, হ্যাঁ, ওই স্পালেত্তির আন্ডারে তাদের রানটা কিন্তু বেশ স্ট্রং একটা রান হয়েছে। সুতরাং ওই ড্র মাস্টার এখন আর ইউভেন্টাসকে বলার কোনো কারণ নাই। আমার মনে হয় দিন শেষে হচ্ছে এই ম্যাচটা আপনার ড্র হতে পারে। আমার কাছে এটা মনে হচ্ছে যে ড্র হতে পারে। আর স্পেশাল একটা মেনশন দিয়ে যাই হ্যারি কেইনের জন্য। হ্যারি কেইন হ্যাটট্রিক করেছেন, বদলি নেমে হ্যাটট্রিক করেছেন, 22 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন। তো এটা না বললে আবার বুন্দেসলিগার সমর্থকেরা অনেক বেশি চটে যেতেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.